সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকা জেলা দোহার থানা উত্তর জয়পাড়া আসাদ ভাইয়ের ফার্মে। তো বন্ধুরা, আপনারা জানেন আসাদ ভাইয়ের ফার্মে যখন একদিনের বাচ্চা ছিল, আমি একদিনের বাচ্চার একটা বোর্ডিং ভিডিও যেটাকে বলে সেটা দিয়েছিলাম। তো আজকে সেই বাচ্চার বয়স হলো, সে কালার বাট তুলেছে, সেই কালার বাটগুলির বয়স হলো আজকে 33 দিনে। তো 33 দিনে আমরা তার আপডেটটা নিতে আসছি যে 33 দিনে তার কালার বাটটা কেমন হলো, এবং আমরা তার সাথে শীতের দিনে মুরগি পালা একটা টাফ, অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো উনি একজন অভিজ্ঞ খামারি, যার কারণে আমরা আজকে তার কাছ থেকে জানবো এই শীতের দিনে মুরগি পালার যে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন জনে বিভিন্নভাবে প্রবলেমে পড়ে, সমস্যায় পড়ে। হুম ঘরে গ্যাস হয়ে যায়, চুনা পায়খানা করে, অনেক সময় মিঠাই পায়খানা করে। তো এগুলি সব বিস্তারিত তথ্য আজকে আসাদ ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা জানবো। পুরো ভিডিওটার যদি আপনারা দেখেন, একজন অভিজ্ঞ খামারি, ওনার মুখ থেকে কিন্তু আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি বেশি বেশি ওনার ভিডিওগুলি দিই এই জন্যে, একজন ডাক্তার, উনি বইয়ে এবং হাতে কলমে যে শিক্ষা সেটা অর্জন করে, আর ওনারা কিন্তু মুরগি পালন করে, মানে একেবারে বাস্তব অভিজ্ঞতা, যেটা মুরগি পালন করে যে সিচুয়েশনে পড়ে, যে প্রবলেমগুলিতে পড়ে, সেই প্রবলেমগুলি কিন্তু ফেস করে এই মুরগি পালন করতে হয়। ওনার কাছ থেকে কিন্তু এই অভিজ্ঞতাগুলি আরো, আমি মনে করি, একজন ডাক্তারের চেয়ে কোনো অংশে কম নয়, আরো আরো বেশি, কারণ উনি বাস্তবে প্র্যাকটিক্যালি মুরগিগুলি পালন করে এবং বুঝে যে কখন কি করে। তো চলেন আমরা আসাদ ভাইয়ের কাছ থেকে যাই এবং বিস্তারিত তার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। তো ভাই, আমি তো যখন আপনি বোর্ডিং করেন একদিন বয়সের বাচ্চাগুলি, তখন কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি, এবং সেই ভিডিওটা মানুষ কিন্তু অনেক গ্রহণ করছে এবং সেটাকে অনেক সাপোর্ট করছে, যে সুন্দর একটা ভিডিও, অনেক প্রশংসা করছে এবং অনেক কমেন্টস করছে, ভালো ভালো কমেন্টস করছে আপনাকে নিয়ে। তো যাই হোক, আজকে মুরগির বয়স কত এটা একটু বললেন, এবং ওজনই বা কিভাবে আসলো, আর এই শীতের মধ্যে যে মুরগিগুলি পাললেন, শীতের মধ্যে কিন্তু মুরগি পালা একটা টাফ, কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। সে কি কি এই কোনো আপনি পড়ছিলেন কিনা, বা কি কি এখানে হতে পারে, সেগুলো আমাদের একটু দর্শকদের একটু বলেন। ধন্যবাদ সবাইকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসার জন্য। আমাদের মুরগির বয়স আজকে হচ্ছে 24 তারিখ, ডিসেম্বরের 24 তারিখ 2024 সাল। আর আমাদের মুরগিটা উঠাইছিলাম যেদিন আপনি ভিডিওটা করছিলেন, 21 তারিখ নভেম্বরে 2024 সাল। তার মানে হয়েছে গিয়ে 34 দিন ধরা যায়, বা 33 দিন ধরা যাচ্ছে। মাসলি 33 দিনই আমরা বলবো, ডেবল ফিক্স যেটা, ওটা জিরো বাচ্চাই বলা যায়। তো আমাদের পুরো শীতের ভিতরে বোর্ডিংটা হয়েছে। আমরা বাচ্চা ওঠানোর পরই আচানক শীত পড়ে গেছে, যে কারণে পুরো শীতে আমাদের বোর্ডিং এ সব থেকে শীতের ভিতরে বড় প্রবলেমটা হয়েছে, অ্যামোনিয়া গ্যাস উৎপাদনটা বেশি হয়। কারণ ঘর আটকায় রাখতে হয়, সেখানে গ্যাস বেশি হয়। গরমের সময় খুইলা দিলে 1 সপ্তাহ পরে, 10 দিন পরে গ্যাসটা বাইরে যায়, কিন্তু শীতের ভিতরে খুললে পরে সর্দি ঠান্ডা লাগবে। সকাল 10টা পর্যন্ত কুয়াশা থাকে, আবার 4টার পরই কুয়াশা শুরু হয়ে যায়। যদি আমরা এই সময় ঘর খোলা রাখি, তাহলে সর্দি ঠান্ডা লাগে। আবার যদি ঘর আটকেও রাখি, তাও সর্দি ঠান্ডা লাগে। কেন? অ্যামোনিয়া গ্যাস ঠান্ডা জাতীয় ঝাঁঝালো গ্যাস, এটা নাকে গেলে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়, ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। তো শীতের ভিতরে অনেক অভিজ্ঞ খামারিরাও অনেক সময় মাইর খায়, ইভেন আমিও অনেক সময় ধরা খাই শীতের ভিতরে। আর সাধারণ যারা শুরু করে প্রথম দিকে, আমি মনে করি যে তাদের শীতে মুরগি না পালাই ভালো। তবে যারা মুরগি পালতে পারে, তাদের জন্য শীতকালই হচ্ছে মুরগি পালার সময়। কারণ গরমের সময় মুরগি শেষের দিকে খায় কম, বাড়ে কম, খাদ্য ওয়েস্ট হয়, কারণ হাঁপায়। গরমে হিট স্ট্রোক হয়, ওজন ফেল হয়, এফসিআর কম হয়। কিন্তু শীতের দিনে মুরগি ছোটবেলা একটু জড়সড় বসে থাকে, খায় কম, কিন্তু লাস্টের দিকে মুরগি ফুরফুরে থাকে। দেখেন প্রত্যেকটা মুরগি দৌড়াইতেছে, উঠতেছে, কিন্তু মুরগিগুলা উঠতেছে, এই যে আমার পাও চুলকাইতেছে, মুরগিগুলা খুব সুন্দর আছে। এখন প্রচুর খায়। গরমের সময় আমার 2000 মুরগি 30 দিনের পরে যায় 3 বস্তার উপরে খাবার খায় না দিনে। এখানে 2000 মুরগি আছে ইনফরমেশন, কিন্তু এখন এটা 4 বস্তা খাইতেছে। গত 30 দিনের পর থেকে প্রায় 4 বস্তা খাইতেছে। তো আমাদের আজকে 33 দিনে মুরগিগুলা খাবার খাইছে 52 বস্তা, এবং এফসিআর মাশাআল্লাহ 8.5 ধরা যায় এভারেজ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো মেন জিনিস যেটা শীতের ভিতরে আপনাদের করতে হবে, যারা দর্শক মুরগি পালতে চান, যারা অনভিজ্ঞতা, তারা শীতের সময়টা একটু অ্যাভয়েড করলেই ভালো।
অন্য সময় অভিজ্ঞতা নিয়ে তারপরে শীতের সময় আসেন। তারপর যদি আপনি উঠাই ফেলান বা উঠাইতে চান বা উঠানোর নিয়ত করছেন, তাহলে ভুসিটা সর্বোপরি খেয়াল রাখবেন। নতুন ভুসি দিলে সর্দি লাগবে, কারণ নতুন ভুসিতে এই ধুলা থাকে। পুরান ভুসি যেটা আপনারা ব্যবহার করছেন ওটাতে মুরগি রাখবেন। মানে হচ্ছে কি, এটির ভিতরে আপনারা ইউকা নামক একটা তরল ওষুধ আছে যেটা স্প্রে করে। ইউকা, এই ইউকাটা দিলে গ্যাসটা চলে যাবে। আপনি প্রতি 3 দিন পর পর প্রতি 1000 স্কোয়ার ফিটে 50 ml করে ইউকা দিবেন। মাস্ট 50 ml ইউকা 1 লিটার পানির সাথে গোলায় স্প্রে করে প্রতি 3 দিন পর, তার মানে সপ্তাহে কমপক্ষে 1000 স্কোয়ার ফিটে 1 বোতল ইউকা আপনাকে ব্যবহার করতে হবে। এটা 300 টাকা করে হয়। দেখি স্প্রে করবে, স্প্রে করবে, খাওয়াবে না? না খাওয়াবে না। এটা লিটারে স্প্রে করলে লিটারটা ঝরঝরা থাকবে আর অ্যামোনিয়া গ্যাসটা থাকবে না। দেখেন আমাদের লিটার গুলা অনেক ঝরঝরা, কোনো দলা নাই। এই দেখেন আমি হাত দিয়ে এটা ডলা দিলাম, তারপরে হাত পিছা ফেলাইলাম, দেখেন আমার হাতে কোনো কিছুই নেই। আমার আজকে 33 দিন মুরগির বয়স, সময় 1 লিটার, আমি লিটার চেঞ্জ করিনি। তো সে কারণে ইউকাটা ব্যবহার করবেন প্রতি 3 দিন পর পর, যেন অ্যামোনিয়া গ্যাসটা ফার্মে না হয়। আর মুরগিটা যখন একটু বড় হয়ে যাবে উপরের দিকে 1-1.5 ফুট খোলা রাখবেন। আপনারা দেখেন উপরের দিকে, কারণ অ্যামোনিয়া গ্যাস যখন উপরে গ্রো করবে উপর দিয়ে যেন বাইরে হয়ে যেতে পারে, অক্সিজেনটা আসতে পারে। মাছ উপরে দিকে, আমি একটু পরে নামাই দেবো, এখন বিকেল একটু পরে নামাই দেবো, কিন্তু উপরেরটা কিন্তু আমার রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে। ওটা খোলা থাকবে না, ওটা আটকানো যাবে না, ওটা আটকালে অক্সিজেন। দর্শক বন্ধুরা ওটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? দর্শক ভিডিও দেখেন যে উপরের দিকে 1.5 ফুট পরিমাণ কমপক্ষে খোলা রাখতে হবে। যদি আপনার ঘরের তাপমাত্রা কম থাকে উপরের দিকে মাস্ট খোলা রাখতে হবে, কিন্তু তাপ বাড়ানোর জন্য হয় আপনাকে হুবার ব্যবহার করতে হবে, বোর্ডার ব্যবহার করতে হবে, গ্যাস দিতে হবে, আগুন দিতে হবে। সেটা আপনার ঘরের ব্যাপার, আপনি ঘরের তাপ কিভাবে নিয়ন্ত্রণ করবেন। যদি তাপ লাগে, আর যদি তাপ না লাগে তাহলে তো কোনো কথা নেই, কিন্তু উপরের দিকে শীতের সময় আটকানো যাবে না, এটা মাস্ট। আর ভুসির দিকে খেয়াল রাখতে হবে আপনাকে। ইউকা নামক যে ওষুধটা আমি বললাম, এটা তরল, ইনসেপ্টা কোম্পানি সম্ভবত মার্কেটিং করে। 300 টাকা প্রতি 1000 স্কোয়ার ফিটে 50 ml প্রতি 3 দিন পর পর স্প্রে করে এই ভুসি প্রতিদিন উলট পালট করতে হবে, এবং লিটারের পরিমাণ কমপক্ষে 2 ইঞ্চি মোটা করে দিতে হবে। তবে মুরগি সুস্থ থাকবে শীতের সময়। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে চাই, সেটা হচ্ছে অনেক সময় মিঠাই পায়খানা করে মুরগি চুপসে যায়, মানে মুরগি শুকাই যেতে চায়, মুরগি দেখা যায় পাক পাক এরা দিয়ে ফেলায় অনেক সময়, মানে বাচ্চাগুলি কম বাড়ে, মানে মিঠাই পায়খানা। আরেকটা হলো চুনা পায়খানা। এই দুটা বিষয় যদি আমাদের একটু আসলে এটা হয়েছে ক্লিনিক্যালি 100% শিওর হওয়ার জন্য ক্লিনিক্যালি টেস্টের আমাদের প্রয়োজন। পায়খানা দেখে মুরগির রোগ নির্ণয় করা যায় প্রথম দিকে। আপনি যে কথাটা বলছেন যে মিঠাই পায়খানা, এই যে মিঠাই পায়খানা, চুনা পায়খানা বা সবুজ রঙের পায়খানা, এই পায়খানাগুলি স্পেশালি এক রকমের রোগ এর এই নির্দেশিকা বহন করে না। যেমন যদি আপনি ধরেন চুনা পায়খানা, তাহলে গাম্বুরো নামক যে রোগটা আছে, ইনফেকশাস ভার্সাস ডিজিজ, সেটা হলো চুনা পায়খানা হয়, স্লিল চুনের মতো পায়খানা হয়। কিন্তু মুরগির সিনড্রোম হচ্ছে মুরগিগুলা কাঁপতে থাকে, প্রচুর জ্বর থাকে, জ্বর আসে, এবং পাও পেছনের দিকে দিয়ে মুরগিটা বুকের উপর ভর করে মারা যায়। আবার রানীক্ষেত রোগ হলেও মুরগির চুনা পায়খানা হয়। সেটার সিমটমটা হচ্ছে মুরগি ঝুমতে থাকে, দাঁড়ায় ঝুমতে থাকে, আস্তে আস্তে হালকা হয়ে যায়, 2-3 দিন পরে মুরগিটা মারা যায়। রানীক্ষেতের জায়গায় একটু ওই যে মিঠাই, এই যে কলা পাতা পায়খানা আসে। রানীক্ষেতের কয়েকটা আপনি কি বলে এটার যে রোগের উপসর্গ আছে। রানীক্ষেত রোগ হলে একটা আছে, আপনি ঘাড় বাঁকা হয়ে যায়, আকাশের দিকে তাকায় থাকে, মনে হইতেছে যে আকাশের দিকে তাকায় থাকে। ডানায় এফেক্ট করলে ডানা পাও অবশ হয়ে যায় এক সাইড। তারপরে আপনি যে কথাটা বললেন যে সবুজ রঙের পায়খানা, এটার কারণ হয়েছে, এটার কয়েকটা কারণ থাকে। আপনি যখন মুরগি কোনো কিছু দ্বারা অসুস্থ হয় তখন মুরগি খাবারটা কম খায় বা খায় না। মুরগি যখন খাবার কম খায় বা খায় না, এক জায়গায় বসে থাকে, এবং শীতের সময়ও দেখবেন অনেক সময় হালকা সবুজাব পায়খানা থাকে, কিন্তু এটা আপনাকে পরীক্ষা করতে হবে যেটা স্বাভাবিক না অস্বাভাবিক। স্বাভাবিক আমি কিভাবে বলি, অনেক সময় ঠান্ডার কারণে মুরগি এক জায়গায় যায় জড়সড় হয়ে বসে থাকে দীর্ঘক্ষণ, খিদা লাগলে ও উঠে না। মুরগি সুস্থ আছে কিন্তু কুইডামি করে সেখান থেকে উঠতেছে না, ও বসে রয়েছে অনেকক্ষণ পর্যন্ত। তারপরে একবারে যায় গপা গপ গপা গপ অনেকগুলা খায়, তারপর আবার পানি খায়, তারপর পায়খানা করে আবার চুপ করে যায়, এক জায়গায় বসে থাকে। এটা স্বাভাবিক বিষয়। আর যে আপনি কথা বললেন যে সবুজ পায়খানা, যদি মুরগি অসুস্থ হয় তাহলে তো এমনিতেই খাবে না। যখন না খায়, ওই যে পিত্ত রস খাদ্য হজমের জন্য, ও পিত্ত রস আর পাকস্থলীতে যখন পড়ে, ওই পিত্ত রসটাই পায়খানার সাথে যখন বাইর হয় তখন এটা ইন্ডিকেট করে সবুজ রঙের পায়খানা। এটা বুঝার জন্য আগে আপনার মুরগিটা অ্যানালাইজ করতে হবে যে সুস্থ আছে না কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হইতেছে। এই জন্য আপনারা যখন চুনা পায়খানা দেখবেন, তারপর মিঠাই পায়খানার কথাটা বললেন, মিঠাই পায়খানাটা এন্টারাইটিসের লক্ষণ, কমলা রঙের পায়খানা। আবার নর্মাল মিঠাই রঙের পায়খানা সিকাল ড্রপিং, এটা নাথিং বেটার। তারপর আবার চকলেট কালারের যে পায়খানাটা, এটার সাথে
কক্সিডিসের সম্পর্ক আছে, যেটা সিকাল প্লাগের ভিতরে করলে পাওয়া যাবে, এটা পোস্টমর্টম করলে পাওয়া যাবে। তো এই যে গুড়ের রঙের পায়খানা, আবার অনেক সময় এই সোনা পায়খানা, সবুজ পায়খানা বা যে পায়খানাগুলি আমরা বলি না কেন, এগুলা একটা রোগের নির্দেশনা বহন করে না। যখনই এই সিমটম গুলো আপনারা দেখবেন, খেয়াল করবেন মুরগি মারা যাইতেছে কিনা। আপনি একটা প্রশ্ন করছেন যে মুরগি শুকায় যায়, এটা এন্টারাইটিসের কারণে। সেখানে মুরগি কক্সিডিসের মতোই কিন্তু মোটামুটি মিক্স, কক্সিডিসিস এবং এন্টারাইটিস দুইটা মিক্স যখন হয়, তখন মুরগিগুলা খায় ঠিকই, পায়খানা হজম হয় না, পায়খানার সাথে হালকা রক্ত মিশ্রিত পায়খানা হয়, হলুদ রঙের পায়খানা হয় বা মিটি কালারের পায়খানা হয়, গুড়ের মতো পায়খানা হয়, কিন্তু মুরগিগুলা শুকায় জায়গা, বুক শুকায় জায়গা, মাংস হয় না, খামারির কোনো লাভ হয় না, মুরগিগুলা হালকা হয়ে যায়, অনেক সময় পাও শুকায় যায়, এগুলা এন্টারাইটিসের কারণে হয়ে থাকে। তো যে পায়খানাগুলি আপনারা দেখেন, এটা অভিজ্ঞতার প্রয়োজন যে কি হয়েছে এটা বোঝার জন্য। আর যদি মুরগি মারা যায়, তাহলে আপনি সেটাকে পোস্টমর্টম করলে পুরোপুরি কনফার্ম হবেন যে এটা কি হয়েছে। যেমন যদি রানী ক্ষেত হয়, চুনা পায়খানা করবে, যদি আপনি পোস্টমর্টম করেন, তাহলে যে গিজাক এর যে প্লাগ, সেটাকে আমরা বলি পিভেন্টিকুলাস। পিভেন্টিকুলাসের কাটলে পরে সেখানে 3 পয়েন্ট হেমোরাইজ মানে রক্তের দাগ থাকবে। যদি আমরা গাম্বরুতে চুনা পায়খানা হয়, যদি সেটাকে আমরা পোস্টমর্টম করি, তাহলে যে বার্সাস ডিজিজ, ইনফেকশন যে বার্সাস, যে ওই যে মুরগির পায়খানার রাস্তার পায় পথের উপরে ছোট্ট একটা অংশ, যেটাকে আমরা বার্সাস বলি, এটা কাটলে পরে সেখানে পুজ হবে, সেটা রক্ত থাকবে, পুজ হবে, নষ্ট হয়ে যাবে। বুকের চামড়া ফাললে পরে সেখানে 3 পয়েন্ট হেমোরাইজ থাকবে। তারপরে সিকেল জংশন যেটাকে বলি, সেখানে কাটলে পরেও সেখানেও সামান্য পরিমাণ 3 পয়েন্ট হেমোরাইজ পাওয়া যেতে পারে। তো এই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এটা গাম্বুরু ছিল, এটা রানীক্ষেত ছিল। তারপর আমাশার ক্ষেত্রে, আমাশাটা কাটলে পরেও দেখা গেছে সিকাল প্লাগে আমরা চকলেট কালারের গুড়ের মতো পায়খানা পাবো। ইভেন কিছু কিছু সময় খুব টেনেলা যেটাকে বলা হয়, যে এই আমাশার টেনেলা, টেনেলা, আমাশার কয়েকটা ধরন আছে। টেনেলা হলে প্লাগের ভিতরে আমরা যখন কাটবো, সেখানে জমাট রক্ত থাকবে, একদম জমাট রক্ত, পায়খানার সাথে টোটাল রক্ত বের হবে, সেখানে চকলেট বা গুড়ে কালারে কোনো পায়খানা থাকবে না। তো প্রথমে পায়খানা দেখার পরে মুরগিগুলোকে অ্যানালাইজ করতে হবে। যদি অসুস্থ মনে হয়, তবে অভিজ্ঞ কোনো ডাক্তারের কাছে নিয়ে একটা মুরগি কেটে তার পোস্টমর্টম করার পরে প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আচ্ছা, আপনার কাছ থেকে অনেক কিছু আমরা শিখলাম, বা আমার দর্শক বন্ধুরা যদি সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখে ধৈর্য সহকারে, আমি মনে করি অবশ্যই অনেক অনেক উপকৃত হবে। তো আজকে যাই হোক, যেহেতু আপনার মুরগির বয়স আজকে 33 দিন, তো 33 দিনে আপনার আমাকে মেপে দেখাবেন কিনা যে একটু বড়টা কত হয়েছে বা ওজনটা কিরকম হইলো, আমরা একটু দেখি। অবশ্যই দেখাবো। তাহলে ভাই আমরা মুরগি একটা ছোট ধরি, একটা বড় ধরি। এটা মোটামুটি বড় ধরি, এটা মুরগ। আচ্ছা, বড় একটা মুরগি ধরি, মুরগ, তারপর একটা ছোট মুরগি ধরুন। 940 45 947 গ্রাম হয়েছে। 947 একটা মুরগি ধরি, ধরেন এটা ধরা যায় যে 947, এটা হলো 834 হইলো 800 830 33 হয়েছে। আচ্ছা, তাহলে ওটা হয়েছিল কত? 940। তাহলে 9 8 8.5 এভারেজ আছে আজকে 33 দিনে আমাদের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 37 38 দিনে বিক্রি নিয়ে, তার মানে আজকে 33 দিন হলো, 3-4 দিন আমরা এটাকে রাখবো। আমাদের বর্তমানে খাবার খাইছে হাজারে টোটাল 52 বস্তা খাবার খাইছে, হাজারে 26 বস্তা, 33 বস্তা খাওয়ার পরই আমরা সেল করি। শতকরা কয়টা খাবার খেলো তাহলে? শতকরা খাইছে আপনি 2.1, মানে এই 2 বস্তার উপরে, মানে 2 বস্তার একটু উপরে, তাহলে তো খাবারই খায় নাই। না কেন, আপনি 2 বস্তার একটু উপরে খেলে, কারণ ওজন তো অনেক আসছে। আমি আপনি হিসাবটা দিই, ওজন তো অনেক আসছে। আমার 52 বস্তা খাবার যদি খায় থাকে, তাহলে 2000 ভাগ হলো 52 কত, মানে 2 বস্তার একটু উপরে খাইছে। 2 বস্তা আর ওখানে আছে 12 বস্তা, 2.6 মানে 3 বস্তা খায় নাই। না, 3 বস্তা তো খায় না, আড়াই বস্তার একটু বেশি, 2.6 প্রতি মুরগিতে 2.6। আমরা সাধারণত 3.3 বা 3.5 এর ভিতরে মাস্ট কেজি আসবে ইনশাআল্লাহ, যদি মুরগি সুস্থ থাকে। মানে 3 বস্তা খাওয়াই ফেলে, 3 বস্তা 30 কেজি, এটা হইব আপনার মানে 33 বস্তা, হাজারের হিসেবে ধরি আমরা, ওইভাবে আমরা তো বুঝি না,
বুঝছি, হাজারে 33 বস্তা, 1033 থেকে 35 বস্তা, 35 এর ভিতরে বস্তায় আপনার গড়ে কেজি আসে। কেজি আসবে। তো এখন 26 বস্তা এখনই তো আপনার 26 বস্তা গেছে, তাহলে 33 বস্তা আনতে আমাদের আর লাগে 7 বস্তা, 7 বস্তা বা 8 বস্তার ভিতর আমার মোটামুটি এসে যাবো, যেহেতু 950 950 হয়ে গেছে তো 850 ঘরে আছে, 850 ধরলাম করে, 850 ধরলেও তো কেজি কেজি অল্প আছে। দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ খুব সুন্দর। তো আসলে আরেকটা জিনিস বলি, সেটা হলো ওনার মুরগি পালন পদ্ধতি দেখলে আমার নিজেরও হিংসা হয়, কারণ আমরা তো আসলে পারি না। বিষয়টা হচ্ছে কি, দীর্ঘদিন করবেন, তারপর দেখা যায় আরেকজনের মতো হয় না, তখন দেখবেন যে ঘটনা কি, আমি এতদিন যাবত করতেছি অথচ আমি তো ওইভাবে পারতেছি না। আর এটাও আমারই ঠিক এটাই মনে হয় যে আসলে আমাদের আসাদ ভাইয়ের যে সবকিছু মানে সবকিছু যেভাবে করে পরিচালনা করে, বা তার মুরগিগুলির ওজন টোজন আমি সবকিছু যখন দেখি, তখন আমার কাছে নিজেরই মনে হয় যে আসলে আমি পারতেছি না, আমি সেইভাবে না। কাজী আপনারাও যদি এই ভিডিওগুলি আসাদ ভাইয়ের এইগুলি ফলো করেন, আপনারা কিন্তু ভালো করতে পারবেন ইনশাল্লাহ। আসলে এই যে আপনারা কথা বলছেন না, এটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতার ব্যাপার। আচ্ছা, খালি তো প্রথমেই কিন্তু এরকম আচ্ছা আচ্ছা, আর এই যে বলেন যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের কি অভিজ্ঞতা? মানে 26 বছর যাবত আমি এর সাথে জড়িত। 26 বছর, 26 বছর। আচ্ছা 26 বছরের কি প্রমাণ আছে আপনার? প্রমাণ সার্টিফিকেট আছে, আমি দেখাই। দেখান সার্টিফিকেট। আচ্ছা, আপনার 26 বছর করেন, তাইলে আমার দর্শক যারা আছে তারা তো কইবো যে ক্যামেরাম্যান ভাই, আমি আপনাদের ডেট এবং পুরাটাই দেখে। আমি 1998 সালে প্রথম ফার্ম শুরু করি, তারপর তখন খুব একটা লাভ না হওয়ার কারণে 2001 সালে আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান মাসুদ, হ্যাঁ, এই পিতা আব্দুল মোতালেব, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত সাভার যুব প্রশিক্ষণ কেন্দ্রে 26/12/1407 বাংলা, 9/4/2001 ইংরেজি, 9/4/2001 ইংরেজি হতে 16/3 এই 1408 বাংলা, 30/6/2001 এই তারিখ পর্যন্ত, মানে 3 মাসের গবাদি পশু হাঁস মুরগি পালন সহ প্রাথমিক চিকিৎসা এবং মৎস্য চাষ বিষয়ক ত্রৈমাসিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে খ গ্রেডে কোর্স সমাপ্ত করেন। 2001 সালে যদি আমি এই কোর্সটা করে থাকি, আজকে 2025 সাল হয়ে গেল, 24 বছর। তারও আরো 2 বছর আগে থেকে আমি খামার করি। মানে 1 আর হইলো 98, তাহলে 3 98 99 100 1, তাহলে 3 বছর আরো, তাহলে 3 বছর আর 24 বছর, 27 বছর, আমি 26 বছর বলছি যে 26 বছরের আমার মুরগি পালার অভিজ্ঞতা। আপনারা যারা ভাই মুরগি পালতে চান, প্রথম দিকে আমিও এতটা লাভ করতে পারিনি, লসই বলা যায়। পরে আমি যখন এখানে 3 মাসের একটা ট্রেনিং করে আসছি, আমার কনফিডেন্ট অনেক বাইরে গেছে। তারপরে বাকিটা প্র্যাকটিক্যালি চলার পথে যখন যেখানে বাধা খাইছি, সেখান থেকে আবার শুরু করছি। আপনারা যারাই খামার করতেছেন ভাই, একটা কোর্স করেন, এটা আপনাকে কনফিডেন্ট দেবে। আরেকটা জিনিস হচ্ছে, ওই যে ওই ঘরের যে একটা ভিডিও দিছিলাম 1000-এর, আমাদের লাভ দেখাইছিলেন 80,500 টাকা, লাভ কত হয়েছিল? আমার সেখানে 86,000 টাকা, 86,000 টাকা। মানে আমরা যে হিসাবটা করে গেছিলাম তার চেয়ে আরো 6,000 টাকা লাভ বেশি হয়েছে। তাহলে এই মুরগিটা একজনে নিছে, আপনারই বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, হালিম ভাই নিছে টোটাল 2,56,000 টাকার মুরগি, আর মেলাকে বিক্রি করছে 11,000। আচ্ছা, তাহলে এবার বুঝতে পারলেন যে উনি যে হিসাব দেয়, হিসাব কিন্তু একটু নিচে নামে না, ওভার হয়, ওভার। তো ভাই তাহলে এই ব্যাচে কি কি মেডিসিন খাওয়াইছেন আমার দর্শক বন্ধুদের একটু বলেন। এই ব্যাচ তো শীতের ব্যাচ, আমাদের মেডিসিন একটু বেশি গেছে। প্রথমে ব্রোডিং এ আমরা দিছি একটা অ্যামোক্সিসিলিন, সাথে ক্যাবলিক অ্যাসিড, এটা সংমিশ্রণের একটা অ্যান্টিবায়োটিক, আর ইমোলাইট, যেটা ইমিউনিটি বাড়ানোর জন্য। তো 10-11 দিনে আমার মুরগিটা ঠুকরাঠুকি শুরু করছিল। তো সেখানে 7 দিনে 7, 8, 9 এই দিয়েছি থায়াবিন। তারপরে 11 দিনে মুরগিগুলা ঠুট কাটতেছে, কারণ ঠুকরাঠুকি শুরু করছে। তখন আমি একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি, পিফক্সাসিলিন একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি 3 দিন। তারপরে 20 তারিখে যখন আমি এটার এই আমাশার কোর্সটা কমপ্লিট করি, 17, 18, 19 3 দিন আমাশার কোর্সটা কমপ্লিট করার পর 20 তারিখ থেকে আমি একটা ঠান্ডার কোর্স দিছি, হেভি ঠান্ডার কোর্স। সেটা হচ্ছে মাইক্রোনিক, যেটা আমি সচরাচর সাধারণত ব্যবহার করি। মাইক্রোনিকটা খুবই স্ট্রং একটা অ্যান্টিবায়োটিক। সেখানে 3টা ওষুধের সংমিশ্রণ থাকে, এরিথ্রোমাইসিন, সালফারডাইজেন, টাইমোথ্রোপিন, 3টা সংমিশ্রণ। অবশ্যই এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহারের সাথে আমরা ইমোলাইট ব্যবহার করব, মোরা প্লাস, ইমোলাইট, লাইসোবিট, যে কোনো একটা ইমিউনিটি বাড়ানোর জন্য। তো 20 তারিখের পর আমি 4 দিন দিছি মাইক্রোনিক। তারপরে এখন আমার মুরগি যেহেতু রেডি, এখন আমার মুরগিটা যেন সুস্থ থাকে, ঠান্ডা না লাগে, সেজন্য একটা আয়ুর্বেদিক ওষুধ সকালে এবং রাত্রে দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে ব্রঙ্কোবেট। এই ব্রঙ্কোবেটটা 1 ml 1 লিটার পানিতে রাত্রে এবং সকালে আপনারা সবাই দিয়ে রাখবেন। কারণ এখন মুরগি যদি সর্দি লাগে, আমি অ্যান্টিবায়োটিক দিলে আমি লস খেয়ে যাবো। আর যদি নাকি সর্দি না থাকে, সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ। তো ওই আয়ুর্বেদিকের কোনো সাইড এফেক্ট নাই, এই জন্য আমি এটা
এখন দিয়ে যেতেছি, এই 2-3 দিনের মধ্যে আল্লাহ যদি রহম করে বিক্রি করে দিন ইনশাআল্লাহ। এই আসলে এই যে মিঠাই পায়খানা যে এটা কাছে না ধরো দিয়ে এই যে কাছে না এই যে মিঠাই পায়খানা আসাদ ভাই, তো এই মিঠাই পায়খানা কোনো সমস্যা হয় না না? আচ্ছা তাহলে এটা কোনো সমস্যা নেই না? আচ্ছা আচ্ছা, কিছু কিছু মিঠাই পায়খানায় যে মুরগি ওই যে শুকায় যায়, ওটা ওই যে এন্টারাইটিস, এন্টারাইটিস যেটা আমার খামারে আলহামদুলিল্লাহ ওগুলি নাই, ওগুলি নাই। তো ওটা হচ্ছে আমাশার যে প্রথমে যেখানে আমাশা হয়, আমাশা হওয়ার পরে ওই নারীতে ক্ষত তৈরি হয়, সেখানে এই এন্টারাইটিসের জীবাণু বাসা বাঁধে। এটা একটা গাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তো সেই কারণে ওখানে ওই এন্টারাইটিস নামক রোগটা হয়। সাধারণ একটা ট্রিটমেন্ট অ্যামোক্সিসিলিন বা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অথবা যে কোনো ধরনের একটা স্বাভাবিক অ্যান্টিবায়োটিক দিলেই এই জীবাণুটা মারা যায়। লিভোফ্লক্সাসিন বা নিউমাইসিন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিলেই ওই সম্বন্ধে আমরা আরেকদিন কথা বললাম। তো আজকে ভিডিও আমরা ছোট করে ফেলার জন্য, তো এই ব্যাচ সম্বন্ধে আমরা একটু জানতে পারি না কিরকম লাভ হতে পারে, মুরগির কিন্তু দাম কিন্তু অনেক উঠে গেছে, অবশ্যই অবশ্যই কিরকম হতে পারে এটা আমি বলে দর্শকরা বিক্রিয়া করে, আপনি নিজে হিসাব করে। তাহলে আমরা খাদ্যটাকে ধরি 3350 পূরণ হলো 70 বস্তা ধরেন, 70 বস্তা 2,34,500। আচ্ছা 2,34,000 2,34,000 2,34,500, আরে আপনি 2,34,500 রাখেন, তারপর যোগ করতে 2,34,500 পরে যোগ করব, তারপর যোগ দেন। এখন বাচ্চার দাম হলো 1,12,000, 56 টাকা করে 1,12,000 যোগ হলো আমার ভুসি আর ওষুধ খরচ ধরেন 20,000 টাকা, 20,000 টাকা যোগ হলো 10,000 টাকা, আর গ্যাস বিল 4,000 গ্যাস বিল 4,000 টাকা, 3,80,500, 3,80,500 এটা হলো মোট খরচ। 3,80,500 2,000 মুরগি পালতে। তো 2,000 মুরগিতে আমরা ধরলাম 1980 কেজি, 80 কেজি মানে 1900 মারা গেছে 13টা। আচ্ছা দেখাও তো, 13টা মারা গেছে। 4 2 2 2 2 12 আর এই যে 13টা মুরগি। আচ্ছা টোটাল 13টা মারা গেছে, তাহলে আমরা ধরলাম 1980 পিস। 1980 পিস মানে 1980 কেজি, গড়ে আমরা 1980 কেজি পাবো ইনশাআল্লাহ। তাহলে পূরণ হলো। দাম কিরকম আছে আপনি নিজেই জানেন, 2000 বাজার আজকে এর মধ্যে 24-12, বাইরের বাজার 80 টাকার মধ্যে, বাইরে 300-290 পর্যন্ত আছে। 300-290, তাহলে আমরা 280 ধরতে পারি, আমরা একটু কমটাই ধরি 280। তাহলে হলো 5,54,400 বিয়োগ হলো 3,80,500, 3,80,500 ছিল না, তাহলে 1,73,900। দেখো 1,73,900 টাকা এই 2,000 মুরগি পাইলে কিন্তু আসবে, এটা একটু বেশি আসবে। এটা আনুমানিক একটা লাভ, আপনারা কেউ কিছু মনে করবেন না। এই মুরগি পালার হচ্ছে সাপ লুডো খেলার মতো, আমরা অনেক সময় অনেক উপরে যাই, আবার সাপের মুখে পড়লে নিচে যদি ঠিকঠাক মতো বিক্রি করা যায়, না করা পর্যন্ত এই লাভটা বলা যাবে না। যদি কোনো ঝামেলা না হয় এটা একটা মিডিয়াম লাভ, এর থেকে আপও হইতে পারে, কিছুটা কমও হইতে পারে, এটা একটা ধারণা দিলাম। আচ্ছা আচ্ছা, যাক এটাও আমরা জানবো আরেক ভিডিওতে ইনশাআল্লাহ। আরেক ভিডিওতে আমরা এটাও জানবো কত লাভ হয়েছিল। ঠিক আছে, তো ভাই আপনার ভিডিওগুলি করে আমারও খুব ভালো লাগে এবং আমার দর্শক যারা আছে তারাও খুব পছন্দ করে, যার কারণে ভাই বারবার কিন্তু আপনার কাছে আসি। ভাই আপনি বিরক্ত হবেন না, হ্যাঁ আপনার ভিডিও দেখে যদি অনেক দূর দূর থেকে মানুষ ফোন করে, ওই দিন কানাডা থেকে এক ভাই ফোন করছে, খুব ভালো লাগছে তার সাথে কথা বলে, চিটাগাং থেকে ফোন করছে, মালয়েশিয়া থেকে ফোন করছে, সৌদি আরব থেকে ফোন করে। বিশেষ করে প্রবাস যারা আছে তারা এসে দেশে কিছু করার জন্য চায়, আমার কাছে ফোন করে বা আসলে আপনার কাছে পরামর্শ নেব, কোনো সমস্যা নাই। আমার কথা কাজে যদি কারো উপকার হয় আলহামদুলিল্লাহ, আমার তো কোনো লস নাই। না বিরক্ত না হয়ে তাদেরকে একটু সুপরামর্শ দিলেন। সেটাই, ওই দিন শরীয়তপুর থেকে কয়েক ভাই আসছিল, ওই মুন্সিগঞ্জ থেকে আসছিল, আমার বাসায় আসছে, তারা ভিজিট করে গেছে। আলহামদুলিল্লাহ, মানুষের যদি একটু উপকার হয় তাহলে তো আল্লাহ খুশি হয়, তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। তো আমি মনে করি আপনারা যারা কালার বার্ড পালেন, ব্রয়লার পালেন, মুরগির সাথে জড়িত আছেন, পোল্ট্রি শিল্পের সাথে জড়িত আছেন, আমার ভিডিওর সাথে থাকবেন। সাথে থাকলে অনেক অভিজ্ঞতা এখান থেকে কিন্তু অর্জন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।